নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত দুদিন থেকে যা সমস্যার মধ্যে ভুগলাম, এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কী সমস্যা। সেটা হচ্ছে আমাদের জলের সমস্যা দেখা গেছিলো, মানে আমাদের সাবমার্শালটা খারাপ হয়ে গেছিলো। সুতরাং কয়েকদিন ধরে ঘরের কাজ বিশেষ কিছু করতে পারিনি। শুধুমাত্র মানে হালকা পাতলা খাওয়ার ওপর দিয়ে গেছি যাতে জলটা খুব বেশি নষ্ট না হয়। তো ট্যাঙ্কিতে যেহেতু অল্প জল ছিল, তো জলের অভাব পড়লেই মানুষ তার মর্মটা বোঝে। ওই যে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো ওই রকম সব কিছুই, জল বলুন, বাতাস বলুন, যখন সব কিছু শেষ হয়ে যাবে, কমতি হবে, ঘাটতি হবে, তখন আমরা তার মূল্যটা বুঝতে পারবো। তো দুদিন পর যখন সাবমার্শালটা ঠিক হলো, জল উঠছে আবার ট্যাঙ্কিতে, তো তখন এই যে কাজকর্ম আমি আবার শুরু করে দিলাম, কাচাকাচি আর মোছামাছি সব কিছুই করতে হবে। জল নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, কত কিছু বন্ধ হয়ে যায় জলের অভাবে। তো যাই হোক, এবার কাজকর্মগুলো শুরু করি। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটা কথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সাংসারিক সমস্যা বলতে পারেন। সাংসারিক সমস্যা অনেক আছে, অনেকের পরিবারেই অনেক রকম সমস্যা। যে কোনো একটা সমস্যা আপনি বলতে পারবেন না, কারণ ফ্যামিলির উপর অনেকটা ডিপেন্ড করে। যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, যেখানে ফ্যামিলি মেম্বারদের সংখ্যা বেশি, সমস্ত কিছু নিয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে সবার মন মতন চলা কিন্তু খুব কঠিন। আর সেই সমস্ত ফ্যামিলিতে যে ধরনের সমস্যাগুলো হয়, সেই সমস্যা থেকে বেরিয়ে আসা অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। একটু চেষ্টা করলেই আমরা এই সমস্যাগুলোর সমাধান করে নির্বিঘ্নে সংসার জীবন কাটাতে পারবো। তো যে সমস্যাগুলো তৈরি হয় এবং কিভাবে বেরিয়ে আসতে পারবো এগুলো থেকে, সেই বিষয়ে আলোচনা করব। আর এখানে সৃষ্টিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমাদের সঙ্গে। তো আমি চা করে নিয়েছি। তো মা আর মেয়ে মিলে এই যে চা বিস্কিট খাবো, আর হারমোনিয়ামটা পাশে রাখা আছে, ও রেয়াজ করছিল। ছোট ফ্যামিলিতেই আর বড় ফ্যামিলিতেই বলুন, যখন কোনো অশান্তি হয় তখন একটা কমন সিম্পটম দেখাই যায়। সেটা হচ্ছে কথা বন্ধ হয়ে যাওয়া। এক জায়গায় খাচ্ছি, দাচ্ছি, একই বাড়িতেই আছি, কিন্তু কেমন যেন একটা দূরত্ব দূরত্ব ভাব। এর কারণ হচ্ছে ইগো। আর এদিকে দেখুন, আমাদের আজকে যে বাজারগুলো নিয়ে এসছে একটু দেখিয়ে দিই। এখানে ছোট মাছও এনেছে, ছোট বলতে মাঝারি সাইজের, আর কাতলা মাছ। তো এখানে বাজার করে এসছে, তো আমি বাজারের সবজিগুলো বের করে নিয়ে কেটে কুটে রান্না শুরু করে দেব। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ইগো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। একটা বাড়িতে মেম্বার যদি বেশি হয়, তাহলে একজনের কথা অন্যজনের একটু আধটু খারাপ লাগতেই পারে। কিন্তু সব কথাকে গায়ে মাখিয়ে বা মনে বাঁধিয়ে রাখা চলে না। কারো কথা খারাপ লাগতেই পারে, কিন্তু আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ফ্যামিলির মেম্বার, কোন মেম্বাররা কী রকম। যে কেউ মন থেকে কথাগুলো বলছে বা ঠেস দিয়ে গুলো বলছে, না কোনো একটা আ হুটহাট এরকম বলেই ফেলে। সেটা মন থেকে না, তার একটা মুখের কথা। তো ১ম এ আমি বলব যে সেই মানুষগুলোকে একটু বিচার করুন। অ্যাকচুয়ালি সেই মানুষগুলো কেমন? যদি মানুষগুলো আপনার কথা ভাবে, মানুষগুলো ভালো হয়, তাহলে এই ধরনের ছোটখাটো কথাকে গুরুত্ব দেবেন না। আর যদি আপনার খুব খারাপই লাগে, তাহলে একসঙ্গে বসে কথা বলে সমাধানের চেষ্টা করতে হবে। কথা বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয়। সেটা অনেক সময় দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্কেই হোক বা বাবা ছেলের সম্পর্কেও হয়, আর স্বামী স্ত্রীর সম্পর্কেও হয়। খারাপ লাগাটা স্বাভাবিক কথাবার্তার মধ্যে। কিন্তু আপনার যে কথায় খারাপ লাগলো, সেটাকে আপনি মনে ধরে চুপচাপ বসে থাকলে তো সে বুঝবে না। তাকে জানাতে হবে। খুব ভালোভাবে শান্তশিষ্টভাবে তাকে জানান যে তার এই কথাটা খারাপ লেগেছে। বা সে কেন বলেছে, সেই বলার কারণটাও আপনাকে জানতে হবে। তার জন্য আপনি নিজে দায়ী নন তো? আপনার কোনো আচরণের জন্য সে আঘাত পেয়ে এরকম কোনো কথা বলেনি তো? এরকমটা কিন্তু হয় একটা ফ্যামিলিতে। তো এর জন্য নিজেকে দূরে সরিয়ে রেখে বাড়ির পরিবেশকে খারাপ করা উচিত না। সংসারটা ভাঙা যায় খুব সহজেই, কিন্তু গড়া তো খুব মানে কষ্টের কাজ। তার জন্য ১ম এ নিজের অহংকার বোধটাকে ত্যাগ করতে হয়, নিজের ইগোটাকে ত্যাগ করতে হয়। সেই সঙ্গে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আর আলাপ আলোচনা করলেই সমস্যা মিটে যায়। আপনি যত খোলামেলা আলোচনা করবেন পরিবার পরিজনদের সঙ্গে, খোলাখুলিভাবে মিশবেন, দেখবেন কোনো সমস্যাই থাকবে না। আর এখানে দেখুন যে মাছটা আমি রান্না করছি, মাঝারি সাইজের যে পাতলা পাতলা মাছগুলো দেখলেন, ওগুলো বাঁচা মাছ। তো ওটা আমি আলু, বেগুন আর এই যে টমেটো দিয়ে ঝোল করব। এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাও আমি এদিকে নামিয়ে নিলাম।
আরেকটা জিনিস এটা আমার মনে হয় আমাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে জিনিসটা একটু মেনটেন করা দরকার। কারণ আমাদের মেয়েদের একটা স্বভাব আছে সেটা হচ্ছে নিজের বলে না যে পেটের মধ্যে কিছু থাকে না, সবকিছু বের করে দেয়। কথাটা খানিকটা সত্যি। সত্যিই মহিলাদের পেটের মধ্যে কিছু থাকে না। অন্য একজনকে দেখলে সবকিছু উগড়ে ফেলে দেয়। তো এই স্বভাবটা থাকা ভালো না। আর এখানে দেখুন আমি ওদিকে রান্না করছিলাম, সৃষ্টির গান হয়ে গেছে। তো একা, একা ও সময় কাটাবে কি করে? ওইজন্য গল্পের বই নিয়ে পড়ার চেষ্টা করছে। কি গল্প পড়ছো? অতি লোভী শেয়াল? আচ্ছা। মেয়ে আমার খুব ব্যস্ত পড়াশোনায়। তো যাই হোক ও এদিকে পড়ুক আর আমি যে রান্নাটা করছিলাম ওখানে ওই যে চুলের মধ্যে মাছ কটা দিয়ে দিলাম। তো যে বিষয়টা বলতে নিয়েছিলাম যে আমরা মেয়েরা কিন্তু যে স্বভাবটা দেখা যায় আমাদের চরিত্রের মধ্যে সেটা হচ্ছে আমাদের ঘরের কথাগুলো বাইরে বলে ফেলি। এখানে এই টমেটোর তরকারিটাতে আমি একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য যেহেতু টমেটো একটু টক হয়। তো আবার কথার মধ্যেই ফিরি যে পরিবারের সমস্যা তো রয়েছেই, সবার পরিবারের মধ্যেই সমস্যা রয়েছে। কিন্তু পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই রাখুন। পরিবারের বাইরে প্রতিবেশী বা আত্মীয়-স্বজনদেরকে না ডেকে নিজেরাই সমস্যার সমাধান করুন। অনেক সময় হয় যে যখন নিজেরা সলভ করা সম্ভব হয় না তখন আমরা আত্মীয়-স্বজন বা প্রতিবেশী ২-১ জন লোককে নিয়ে বসি, কোনো বিষয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি। কিন্তু এভাবে সমস্যার সমাধান হয় না। নিজেদের মধ্যেই রাখুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন। কে কি বলতে চাইছে সেটা বুঝতে হবে। অন্যের কথাকে গুরুত্ব দেওয়ার মতন মানসিকতা তৈরি করতে হবে। অনেক সময় হয় যে না ও যা বলছে সব ভুল বলছে, আমি যেটা করছি আমি ঠিক করছি, এরকম আমাদের ধারণা থাকে। এটা ঠিক না। অন্যে হয়তো ভুলই করছে, কিন্তু সেই ভুলটাকে শোনার জন্যও নিজেদের প্রস্তুত থাকতে হবে যে সে কি বলতে চাইছে। আর যখন সংসারের মধ্যে কোনো জটিল সমস্যা হয়ে যায়, তখন কিন্তু একটা রাগারাগির ব্যাপার চলে আসে। আর রেগে গিয়ে নানান ধরনের কুকথা মুখ থেকে বেরোয়। তো এই জিনিসগুলো আরো অন্যকে হার্ট করে। তো সবসময় যখন আলোচনায় বসবেন নিজেরা মাথা ঠান্ডা করে একটু ম্যাচিউর হয়ে তারপরে আলোচনা করা উচিত। কখনো অন্যের কে বোঝাতে গিয়ে যেন উল্টে আপনি দুঃখ না দিয়ে ফেলেন। এই ধরনের চেষ্টাটা করতে হবে। আর বাড়ির যারা ছোট রয়েছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে তারা যে সবসময় ভুল হবে, ছোট বলে তারা কিছু বুঝবে না তা কিন্তু না। আজকাল ছোটরাও অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে। তো তাদের কথাটা শুনতে হবে আর নিজেদের যে ভুল হতে পারে সেই জিনিসটা কিন্তু মেনে নিয়েই আমাদেরকে আলোচনায় বসতে হবে। আর এখানে দেখুন আমি আবার চলে এসেছি আমার ব্যালকনিতে। কয়েকদিন গাছেও জল দিইনি জানেন তো? ২ দিন বললাম না যে জলের অভাবের জন্য গাছগুলোতেও জল দেওয়া হয়নি। তাই আজকে ভালো করে জল স্প্রে করে ধুয়ে, ধুয়ে দিচ্ছি। অবশ্য জল না দিলেও ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা, ঠান্ডা ছিল, কড়া রোদ ছিল না, ওইজন্য গাছগুলো অতটা অসুবিধা হয়নি। আর তাছাড়া এমনিতে ছাদের গাছগুলোতে যদি একদিন জল না দেওয়া হয় তাহলেই পরের দিন মরা, মরা হয়ে যায়। তবে বৃষ্টি না হলেও যে সিজনের যে গাছ সেটা কিন্তু সময় আসলে ঠিক তরতাজা হয়ে ওঠে। এই যে এখানে যে গাছগুলো দেখছেন এগুলো এই সময়কারই গাছ গ্রীষ্ম বর্ষাকালীন সিজনের। তো এই যে স্পাইডার প্ল্যান্ট গুলো আবার তরতাজা হয়েছে, নতুন অনেক পাতাগুলো বেরিয়েছে। তারপরে যে সমস্ত কাটিং গুলো আমি বসিয়েছিলাম সেগুলোও বেশ ভালো হয়েছে। তো যে সময়কার যেটা শীতের দিনে এই গাছগুলো আবার একটু শুকনো, শুকনো হয়ে যায়। এদিকে দেখুন আমি আবার আজকে মেঝেটা পরিষ্কার করব। আমি রান্নাঘরের মেঝেটা এর আগের দিন যেভাবে পরিষ্কার করেছিলাম, আজকে ডাইনিং আর লিভিং রুমের মেঝেটাও ঐরকম একইভাবে পরিষ্কার করব। তো লাইজল আর ডিটারজেন্ট পাউডারটা বালতিতে গুলে নিলাম। কি হয় বলুন তো? এই যে ওয়ালের সাইড দিয়ে যে জায়গাটা থাকে ওই দিকটাতে তো বেশি পা পড়ে না আর কেমন যেন লালচে হয়ে যায়। ক্যামেরাতে হয়তো সঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এদিক দিয়ে কেমন একটা দাগ পড়ে গেছে এই কর্নার বরাবর। তো এই পুরো ডাইনিং আর লিভিং প্লেসটা আমি এভাবে সাইডটা ভালো করে ঘষে নেব। আর মাঝ বরাবরও কিছুটা হালকা করে হালকা হাতে ঘষে নিয়ে আসব। তাহলে বেশ ফ্লোরটা আবার পরিষ্কার হবে। ঘর সবসময় পরিষ্কার রাখা, বিশেষ করে চকচকে রাখা কিন্তু খুবই কঠিন। তো এখন আমি যতটুকু পারছি করছি আর এগুলো তো সবসময় করি না। ধরুন বছরে ২ বার। এই যে এদিকটাতে দেখুন, এদিকটাতে বোঝা যাচ্ছে বোধহয়। কেমন যেন হলদে হয়ে গেছে না? তো একটুখানি ঘষলেই আবার কিন্তু পরিষ্কার হয়ে যাবে।
তবে হ্যাঁ, যেহেতু ওই যে ডিটারজেন্ট পাউডার দিয়েছি, ওইজন্য কিন্তু খুব স্লিপারি হয়ে গেছে। তো এমনি ঘষার সময় অসুবিধা হলো না। কিন্তু পরে যখন আমি কয়েকবার করে মুছে নিয়ে এসেছি, তখন খুব সাবধানে চলাফেরা করতে হয়েছে। কারণ এর মধ্যে বেশি স্লিপারি হয় মার্বেলের মধ্যে, আর স্লিপ কাটলেই তো গেল, হাত পা ভাঙবে। তো একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজগুলো করেছি। তো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম, শেয়ার করে নিলাম। আরেকটা কথা বলি, আপনার বাড়ির মেম্বাররা আপনার সঙ্গে সম্পর্ক যেরকমই করুক না কেন, হয়তো কথা বলছে না, রাগ করে আছে, কিন্তু দেখা যাবে আপনি যদি বিপদে পড়েন বা শারীরিক অসুস্থতার সময় এই মানুষগুলোই কিন্তু আপনার পাশে দাঁড়াবে। বাড়ির মেম্বারদের থেকে বেশি আপন আপনি আর কাকে মনে করবেন? যতই রাগারাগি হোক না কেন, রক্তের সম্পর্কের মধ্যে একটা আলাদা টান আছে। ওইজন্য খারাপ পরিস্থিতি আসলে তখন বোঝা যায় যে এই মানুষগুলোর সঙ্গে আমরা যতই খারাপ ব্যবহার করি না কেন, দুর্দিনের সময় দেখবেন সব ঠিক হয়ে যায়। দুর্দিনে খুব পাশে থাকে নিজের রক্তের মানুষগুলোই। হ্যাঁ, পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজনরাও থাকবে, কিন্তু তাদের থেকেও আগে আপনি নিজের মানুষগুলোকেই পাবেন। সুতরাং নিজের মানুষগুলোর সঙ্গে কখনোই রাগ করে, মুখ গোমড়া করে বসে থাকবেন না। কথা বলুন, পরিবেশ পরিস্থিতিটাকে সহজ সরল করে তুলুন। আর এদিকে গোটা লিভিং প্লেসটা আমার দেখতেই পাচ্ছেন কেমন অগোছালো হয়ে গেছে। সোফা-টোফাগুলোও আমি সরিয়ে নিয়েছিলাম। সরিয়ে এদিক ওদিক নিয়ে পুরোটাই একদম ক্লিন করেছি। তো এখানে আমি আবার নিচে যাচ্ছি, হঠাৎ করে কে যেন বেল বাজালো। তো তারপরে আমি এই যে স্নান-ধান করে আবার ছাদে যাচ্ছি। আর ওই যে সকালবেলা যে কাপড়-চোপড়গুলো ভিজিয়েছিলাম, ওগুলো তো দেখলেনই, বালতি ভরে গেছে। তো আমাকে একটু কষ্ট করেই তুলতে হচ্ছে। তো এগুলো ছাদে এখন মেলে দেব। একটা জিনিস অনেক ফ্যামিলিতে দেখা যায় যে বৌমা এবং শাশুড়িরা কেউ কারো প্রশংসা করতে পারে না। এটা অবশ্য এখনকার দিনে অনেক চেঞ্জ হয়েছে। এখন শাশুড়ি মায়েরা এখন আর আগের মতন নেই। আগেকার দিনে এই জিনিসটা হয়তো দেখা যেত বেশি যে বৌমার নামে পাড়া প্রতিবেশীদের কাছে কিছু বলছে, বা বৌমারা নিজেদের সমবয়সী অন্য বউদের কাছে শাশুড়ির নামে এরকমটা বলছে, কিছু না কিছু বলছে, নেগেটিভ কথাবার্তা। তো এই জিনিসটা হয় যখন আমাদের একজনের কথা অন্যজনের খারাপ লাগে, বা অন্যজন খোঁটা দিয়ে কথা বলে, হয়তো শাশুড়ি বৌমাকে খোঁটা দিয়ে কোনো কথা বলল। তো তখন সেটা নিজের মনের কারো সঙ্গে, বন্ধু সুলভ কারো সঙ্গে প্রকাশ করে। কিন্তু এই ধরনের আচরণ না আমাদের নিজেদেরকেই ছোট করে তোলে। পরে মনে হয় যে কেনই বা বলতে গেলাম? আমিই বুঝি ছোট হয়ে গেলাম এই ধরনের কথা বলে। তো এই ধরনের কথা নিজেদের পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনদের সঙ্গে বলবেন না। আর নিজেদের ঘরের খবর বাইরে প্রকাশ না করাটাই ভালো। অনেক সময় এরকম হয় যে আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে ঠিকই। কিন্তু যে মানুষটাকে আপনি কথা বলেছেন, সেই মানুষটা কিন্তু তার সম্বন্ধে যে নেগেটিভ ধারণাটা আপনি দিয়ে রেখেছেন, সেটাই কিন্তু ক্যারি করবে। তো যখন সেই মানুষটা সামনে আসবে, তখন তাকে দেখেই মনে হবে যে, "ও ইনি তো এইরকম টাইপের মানুষ।" তো একটা নেগেটিভ চিন্তা চলে আসবে। তো এই ধরনের আলোচনা অন্য মানুষের সঙ্গে না করাই ভালো। আমার কথা শুনে অনেকে হয়তো কমেন্ট করবেন যে, "তুমি হয়তো একা একাই থাকো। তুমি এসবের কি বুঝবে? জয়েন্ট ফ্যামিলি হলে হয়তোবা তুমি বুঝতে পারতে।" কারণ এরকম ২-১ টা কমেন্ট আমি পেয়েছি। যখন আমি এ ধরনের রিলেশনশিপের কথা বলি, তখন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে, "কই তোমার তো শ্বশুর-শাশুড়ি দেখি না বাড়িতে। তাহলে তুমি এই ধরনের উপদেশ দিচ্ছ কেমন করে? একসঙ্গে থাকলে না হয় বুঝতে পারতে।" তো বিষয়টা সেরকম না। বিষয়টা আমার ব্যক্তিগত। আর এখানে দেখুন আমি আজকে আম শুকিয়ে দিয়েছি আচার বানাবোর জন্য। লবণ, হলুদ মাখিয়ে রোদে রেখে দিয়েছি। আর পুজোর জন্যও ফুল তুলে নিচ্ছি। তো আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। যদিও আমি পুজোর ফুল তোলার পাত্রটা নিয়ে আসিনি। তো আজকের ভিডিওটাও আমি বেশি বড় করব না। শুধু এইটুকুই সাজেস্ট করব, সবাই ভালো থাকবেন। সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করবেন। প্রত্যেক বাড়ির সমস্ত মেম্বাররা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করবেন। তাহলেই দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।